আমরা আজকে ক্লাস 11 এর অন্তর্গত একটি চ্যাপ্টার অর্থাৎ সজীব কোষের রাসায়নিক গঠন কি সেই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের মাঝে বা এই চ্যাপ্টারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ বায়োমলিকুলস, সেই বায়োমলিকুলসগুলি আজকে আমরা আলোচনা করব। তো আমাদের আজকে আলোচ্য বিষয় বায়োমলিকুলসের অন্তর্গত কার্বোহাইড্রেট। আমরা এমনি জানি যে আমাদের বায়োমলিকুলস অনেক রকম হয়, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তারপরে নিউক্লিক অ্যাসিড ইত্যাদি ইত্যাদি। তো এই বায়োমলিকুলসগুলো আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় রাসায়নিক উপাদান। তো এই বায়োমলিকুলসের মধ্যে আমরা শুধুমাত্র আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট কী, কীভাবে এর গঠন ইত্যাদি ইত্যাদি এবং তার ধর্মগুলো কী কী ইত্যাদি ইত্যাদি আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে শুরু করা যাক যে কার্বোহাইড্রেটের গঠন এবং তার কার্যপদ্ধতি কীরকম। লেটস স্টার্ট। তাহলে দেখো, কার্বোহাইড্রেট, তাহলে এই যে কার্বোহাইড্রেট যে কথাটা বলছি, এই কার্বোহাইড্রেট কি? কার্বোহাইড্রেট হচ্ছে গিয়ে এমন একটা বায়োমলিকুল যেটা মূলত অনেকগুলো হাইড্রোক্সিল গ্রুপযুক্ত, অর্থাৎ অনেকগুলো OH মূলকযুক্ত, এবং যেটা অ্যালকোহল থেকে সৃষ্ট এমন এক ধরনের অ্যালডিহাইড অর কিটোন জাতীয় জৈব যৌগ যাদেরকে আদ্র বিশ্লেষণ করলে আমরা এদের থেকে হাইড্রোজেন আর অক্সিজেনকে 2:1 অনুপাতে পাবো, তাদেরকে কার্বোহাইড্রেট বলব। আই রিপিট, আবার বলছি, অনেকগুলো হাইড্রোক্সিল গ্রুপযুক্ত অ্যালকোহল থেকে সৃষ্ট অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ সমন্বিত যে সমস্ত জৈব যৌগ আদ্র বিশ্লেষিত করলে সেখান থেকে আমরা হাইড্রোজেন আর অক্সিজেন এদের রেশিও 2:1 অনুপাতে পাবো, তাদেরকে আমরা কার্বোহাইড্রেট বলব। তো এই কার্বোহাইড্রেটের একটা সাধারণ সংকেত আছে যাকে ইংরেজিতে এম্পেরিক্যাল ফর্মুলা বলে, সেটা হচ্ছে CmH2n। এটা এই সংকেত দিয়ে আমরা যে কোনো কার্বোহাইড্রেটকে সংজ্ঞায়িত করতে পারি। তো এই যে কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেটের বিভিন্ন ধরনের কাজ আমি একটু যদি বলি, তো 1 নম্বর কাজ হচ্ছে গিয়ে এরা আমাদের বিভিন্ন শক্তির উৎস রূপে কাজ করে। আমরা যে খাদ্যগুলো খাচ্ছি, খাদ্যের মধ্যে যে শর্করা জাতীয় খাদ্যগুলো রয়েছে অর্থাৎ যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যগুলো রয়েছে, সেগুলো যখন আমাদের দেহে যাচ্ছে, দেহে গিয়ে আমাদের কোষ ওদেরকে জারণ প্রক্রিয়ার মাধ্যমে ওদের থেকে অর্থাৎ কার্বোহাইড্রেট থেকে শক্তি মুক্তি ঘটায় আমাদের দেহের মধ্যে। তো দেখা গেছে যে খাদ্যের মাধ্যমে প্রায় 50 থেকে 80% যে শক্তিটা আমাদের দেহে আসে তা আসে মূলত এই কার্বোহাইড্রেট থেকেই। এবং এই কার্বোহাইড্রেটের এর পাশাপাশি আরও কিছু ভূমিকা আছে, যেমন কার্বোহাইড্রেটকে আমরা প্রোটিন পাচুয়া খাদ্য বলতে পারি। কেন? তার কারণ প্রোটিনের পরিবর্তে যখন শর্করা দেহে গঠনের কাজ করে, তখন এই শর্করাকে আমরা তাই প্রোটিন পাচুয়া খাদ্য বলতে পারি। অর্থাৎ আমাদের দেহে যখন প্রোটিনের অভাব দেখা দেবে তখন আমাদের বডি শর্করাকে ভেঙে আমাদের বডিটা গঠনে কাজে লাগায় শর্করাকে, তাই শর্করাকে আমরা প্রোটিন পাচুয়া খাদ্য বলতে পারি। এছাড়া ইহা বিভিন্ন ধরনের বিপাকীয় পদ্ধতিতে সাহায্য করে আমাদের, এবং বিশেষ করে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ইত্যাদি ইত্যাদি উৎপাদন করতে সাহায্য করে। এছাড়া বিভিন্ন ধরনের শক্তি সঞ্চয় রূপে কাজ করে, পৌষ্টিকতন্ত্রের অনেক কাজ আছে, বিভিন্ন ধরনের ভিটামিন সংশ্লেষ ইত্যাদি ইত্যাদি কাজ এই কার্বোহাইড্রেট হতে পারে। আজ আমরা এবার চলে যাই যে এই কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস। যদি কার্বোহাইড্রেটকে ভাগ করি, তো এটাকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে মনো স্যাকারাইড, নেক্সট হচ্ছে অলিগো স্যাকারাইড, থার্ড নম্বর হচ্ছে পলিস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, মনোস্যাকারাইড। এই 3টে ভাগে আমরা কার্বোহাইড্রেটকে ভাগ করতে। তো এই যে মনোস্যাকারাইড, এই মনোস্যাকারাইড কাকে বলবো? যে সমস্ত শর্করাকে আদ্র বিশ্লেষণ করলে আর অন্য কোনো শর্করায় ভাঙা যায় না, অর্থাৎ একেবারে যে সর্বশেষ যে শর্করা, তাকে আমরা এক কথায় মনোস্যাকারাইড বলতে পারি। তো এই মনোস্যাকারাইডকে আমরা কিছু প্রপার্টিসের উপর ভিত্তি করে এটাকে 2টো ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে গিয়ে একটা আছে এর যে বিজারণ করার যে ক্ষমতা, সেই বিজারণ ধর্মের
ভিত্তিতে একে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে গিয়ে অ্যালডোস, আর এটা হচ্ছে কিটোস। অপরদিকে কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে একে আমরা ভাগ করতে পারি। এরকম যেমন ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস ইত্যাদি ইত্যাদি। তো এই যে বিচরণ ধর্মে এই যে অ্যালডোস মানে যে সমস্ত শর্করার মধ্যে আমরা কার্যকরী গ্রুপ হিসেবে অ্যালডিহাইডকে পাবো তাদেরকে অ্যালডোস বলা হয়, আর যাদের মধ্যে কিটোন গ্রুপ পাবো তাদেরকে বলা হচ্ছে কিটোস। অর্থাৎ কিটোন গ্রুপযুক্ত শর্করাকে কিটোস আর অ্যালডিহাইড গ্রুপযুক্ত শর্করাকে অ্যালডোস বলা হয়। এবার আমরা এই যে অপর যে কার্বন পরমাণু সংখ্যার ভিত্তিতে ভাগ করেছি, ট্রায়োস মানে হচ্ছে 3টে কার্বনযুক্ত যৌগ, টেট্রোস মানে 4টে কার্বনযুক্ত শর্করা, পেন্টোস 5টা কার্বন, হেক্সোস 6টা কার্বন, এইভাবে এদের নামকরণ করা হয়েছে। তো এই কার্বোহাইড্রেট মনোস্যাকারাইডের এইভাবে আমরা বিভক্ত করতে পারি। আর অলিগোস্যাকারাইড হচ্ছে যখন 2 থেকে 10টি মনোস্যাকারাইড একে অপরের সঙ্গে জুড়বে তখন যে কার্বোহাইড্রেট গঠন হবে তাকে বলে অলিগোস্যাকারাইড। অর্থাৎ এখানে মনোস্যাকারাইডগুলো একে অপরের সঙ্গে গ্লাইকোসিডিক বন্ড দ্বারা যুক্ত হবে এবং সেই স্ট্রাকচারের মধ্যে ম্যাক্সিমাম 2 থেকে 10-এর মধ্যে মনোস্যাকারাইড থাকবে, তাদেরকে অলিগোস্যাকারাইড বলা হয়। আর পলিস্যাকারাইড কী বলা হচ্ছে, পলিস্যাকারাইড যখন মোর দ্যান 10 নাম্বার অফ মনোস্যাকারাইড আর প্রেজেন্ট, অর্থাৎ 10-এর অধিক যখন মনোস্যাকারাইড থাকবে তখন তাকে বলা হচ্ছে পলিস্যাকারাইড, সেটা পলিস্যাকারাইড গঠন করে। এবার আমরা এদের সম্পর্কে একটু আলোচনা করি, একে একে চলে আসবো যে মনোস্যাকারাইড কী, অলিগোস্যাকারাইড কী অ্যান্ড পলিস্যাকারাইড কী। তাহলে মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড মানে কি আমি আগেও উল্লেখ করেছি যে সমস্ত শর্করাকে আমরা আর্দ্র বিশ্লেষণ করলে সেখান থেকে আমরা অন্য কোনো শর্করা পাবো না, অর্থাৎ আর্দ্র বিশ্লেষণ করা সত্ত্বেও ওকে আর কোনো উপাদানে ভাঙা যায় না, তাদেরকে আমরা মনোস্যাকারাইড বলতে পারি। এবং এই যে মনোস্যাকারাইড, এই মনোস্যাকারাইডের মধ্যে কার্বন পরমাণু সংখ্যার ভিত্তিতে আমরা একে ভাগ করলাম যে 3টে কার্বন ট্রায়োস, 4টে কার্বন টেট্রোস, 5টা কার্বন পেন্টোস ইত্যাদি ইত্যাদি। তো এই যে মনোস্যাকারাইড, এই মনোস্যাকারাইডকে আমরা যদি এর বৈশিষ্ট্যগুলো যদি আমরা বলি তাহলে বলবো একটা মনোস্যাকারাইড সবসময় বর্ণহীন হয়, কিলাসিত রূপে থাকে, মিষ্টি স্বাদযুক্ত হয়, গন্ধহীন হয় এবং অবশ্যই জলে দ্রবণীয়। এগুলো হচ্ছে কি ওর বৈশিষ্ট্য মনোস্যাকারাইডের। এবার এছাড়া আরেক যেটা বললাম যে যদি একটা মনোস্যাকারাইডের মধ্যে আমরা অ্যালডিহাইড গ্রুপ যদি পাই তখন সেটাকে আমরা বলবো অ্যালডোস, আর যদি ওর মধ্যে কার্বনিক কিটোন গ্রুপ যদি পাই তখন তাকে বলবো কিটোস। এভাবে মনে রাখবে। যেমন অ্যালডোসের কিটোসের যদি একটা এক্সাম্পল দিই আমি, এই অ্যালডোসের এক্সাম্পল যদি দিই তাহলে দেখো এরকম যে একটা গ্লুকোজ হচ্ছে গিয়ে, গ্লুকোজের স্ট্রাকচার হচ্ছে একটা অ্যালডোসের স্ট্রাকচার। কেন কি তার গঠনটা এরকম, আমরা জানি প্রত্যেকে গ্লুকোজের সঙ্গে C6H12O6, তো এর গঠন হচ্ছে গিয়ে এরকম হয়। এক নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন, আর হচ্ছে আরেকটা লাস্ট থাকবে 6 নম্বর কার্বন তার সঙ্গে। তো এই হচ্ছে কি একটা স্ট্রাকচার যেটা হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার। তো এটা একটা অ্যালডোস স্ট্রাকচার, কেন কি এই যে এখানটায় দেখো CH অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, তাই এটা একটা এক্সাম্পল হচ্ছে অ্যালডোস সুগার। আবার দেখতে পারবো আমরা যে
সুগার কোনটা। কিটোজ যদি আমরা দেখি, অর্থাৎ এই কিটোজের যদি আমরা দেখি, এর গঠনটা যদি আমরা দেখি, তাহলে আমরা এর গঠন পাবো হচ্ছে ফ্রুক্টোজের মধ্যে। ফ্রুক্টোজের স্ট্রাকচার কীরকম হয়, যেখানে একটা কিটোন গ্রুপ থাকবে, এরকম থাকবে। অর্থাৎ এর কার্বন সংখ্যা যদি এটা 1 হয়, এটা 2 হবে, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তাহলে এখানে দেখতে পাচ্ছি দিস ইজ কিটোন গ্রুপ, এটা হচ্ছে কিটোন গ্রুপ। তাহলে সেই জন্য কিটোন গ্রুপ এটা রয়েছে বলে এটাকে আমরা বলবো কিটোস, আর এখানে অ্যালডিহাইড গ্রুপ রয়েছে বলে এটাকে আমরা অ্যালডোজ বলবো। তাহলে অ্যালডোজের এক্সাম্পল হচ্ছে কি গ্লুকোজ, আর কিটোজের এক্সাম্পল হচ্ছে ফ্রুক্টোজ। তো এইভাবে আমরা ভাগ করতে পারি তার মধ্যে কার্বোহাইড্রেটগুলোকে। এছাড়া আমরা দেখতে পারবো প্রতিটি মনোস্যাকারাইডের মধ্যেই কিছু অ্যাসিমেট্রিক কার্বন থাকে, কিছু অ্যাসিমেট্রিক কার্বন। মানে একটা মনোস্যাকারাইডের স্ট্রাকচারের মধ্যে অ্যাসিমেট্রিক কার্বন কাকে বলে, যে কার্বনের 4টে হাতের মধ্যে 4 রকম গ্রুপ থাকবে, ভিন্ন ভিন্ন যখন 4টে গ্রুপ থাকবে তখন তাকে আমরা বলবো অ্যাসিমেট্রিক কার্বন, যা বাংলায় বলে অপ্রতিসম কার্বন। তো সমস্ত মনোস্যাকারাইডের মধ্যে এরকম অপ্রতিসম কার্বন দেখা যায়। হ্যাঁ, তো এই তো এখান থেকে আমরা এর একটা বিশাল একটা স্পেসিফিক একটা ধর্ম সম্পর্কে আমরা বলতে পারি বা আসতে পারি, সেটা হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভিটি কি, বা অপটিক্যাল রোটেশনটা কি। এটা হচ্ছে গিয়ে একটা অপ্রতিসম কার্বন পরমাণুর উপস্থিতির জন্য কার্বোহাইড্রেটের মধ্যে, বিশেষ করে মনোস্যাকারাইডের মধ্যে একটা অ্যাসিমেট্রিক বা অপ্রতিসম কার্বন পরমাণু উপস্থিত থাকার কারণে আমরা যদি ওই মনোস্যাকারাইডের দ্রবণ বানাই, তাহলে ওই দ্রবণের মধ্যে দিয়ে আমরা যদি একটা প্লেন পোলারাইজড লাইট যদি ফেলাই, এই প্লেন পোলারাইজড লাইট যদি আমি যদি একটা একক শর্করা বা মনোস্যাকারাইড দ্রবণের সলিউশন বানাই, তার মধ্যে যদি প্লেন পোলারাইজড লাইট ফেলানো হয়, হ্যাঁ, তাহলে দেখা যাবে যে এই আলোটি যখন এইটাকে ভেদ করে যাবে, তখন এই আলোর ডিরেকশন একটু চেঞ্জ হবে। কী চেঞ্জ হবে, দেখা যাচ্ছে আলোটা আইদার ডান দিকে মুভ করছে, নতুবা বাম দিকে মুভ করছে, আইদার এটা ডান দিকে যাচ্ছে, না হলে বাম দিকে যাচ্ছে। তো এইরকম যদি ঘটনা দেখা যায়, তখন এইরকম ঘটনাকে বলা হয় অপটিক্যাল অ্যাক্টিভিটি বা অপটিক্যাল রোটেশন। তো এই অপটিক্যাল অ্যাক্টিভিটি বা অপটিক্যাল রোটেশন আমরা মনোস্যাকারাইডের মধ্যে দেখতে পাবো, কার উপস্থিতির জন্য, একটা অপ্রতিসম কার্বন পরমাণু এর মধ্যে থাকার জন্য। তো তো এখান থেকেই বলি যে যে সমস্ত মনোস্যাকারাইডের দ্রবণের মধ্যে দিয়ে এরকম একটা প্লেন পোলারাইজড লাইট ফেলানোর ফলে দেখা যায় যে আলোক রশ্মি যখন ডান দিকে বেঁকে যাবে, যখন ডান দিকে চলে যাবে আলোক রশ্মি, তখন সেই ধরনের যে শর্করা থাকবে তাদেরকে আমরা বলবো ডেক্সট্রো রোটেটরি অর ডি সুগার, আর আমরা এটাকে পজিটিভ সুগারও বলতে পারি। আর যখন প্লেন পোলারাইজড লাইট অ্যাপ্লাই করার ফলে কোনো মনোস্যাকারাইডের মধ্যে, তখন ও প্লেন পোলারাইজড লাইটকে ডান দিকে না নিয়ে গিয়ে দেখা হলো বাম দিকে নিয়ে গেলো। যদি বাম দিকে নিয়ে যায় মানে আলোক রশ্মিটাকে, তখন সেই শর্করাটাকে বলবো লিভো রোটেটরি বা এল শর্করা বা নেগেটিভ শর্করা। এটাকে আমরা এই যে পুরো ঘটনাটা যেটা যে একবার বাম দিকে নিয়ে যাচ্ছে, ডান দিকে নিয়ে যাচ্ছে, এই জন্য এটাকে আমরা বলতে পারি অপটিক্যাল আইসোমারিজম। তো এখানে অপটিক্যাল আইসোমারিজম বলা হচ্ছে। তাহলে একটুখানি বলে নিই এই যে আইসোমারিজমটা কি। আইসোমারিজম আমরা এর আগেও আমাদের ধারণা আছে, সেটা হচ্ছে কি যখন কোনো মনোস্যাকারাইডের আণবিক সংকেত এক থাকবে কিন্তু গঠনটা একটু আলাদা প্রকৃতির হবে, তখন তাদেরকে বলা হচ্ছে আইসোমার, এবং ওই ঘটনাটাকে বলে আইসোমারিজম। তো মনোস্যাকারাইডে এরকম বিভিন্ন ধরনের আইসোমারিজম দেখা যায়, যেমন এখানে দেখালাম একটা অপটিক্যাল আইসোমারিজম,
তো এরকম আরও অনেক রকমের অপটিক্যাল অ্যাক্টিভিটি, অপটিক্যাল আইসোমারিজম ইত্যাদি বিভিন্ন রকমের ঘটনা আমরা এর মধ্যে দেখতে পাবো ওর বৈশিষ্ট্যের মধ্যে। এবার এই মনোস্যাকারাইডের মধ্যে এর যদি আমরা আণবিক গঠন দেখি, আণবিক গঠন দেখলে দেখতে পারবো একটা মনোস্যাকারাইড দু ধরনের হতে পারে। একটা হচ্ছে এবারে মুক্ত শৃঙ্খলযুক্ত, আর একটা হতে পারে বলয়াকার। এই দু রকমের শেপ ওদের মধ্যে দেখা যেতে পারে। তো মূলত যারা অ্যালডোজ হয়, অ্যালডোজ যে শর্করাগুলো, তারা জেনারেলি মুক্ত শৃঙ্খলযুক্ত হয়, এবং এই মুক্ত শৃঙ্খলযুক্ত গঠনকে বিজ্ঞানী ফিশার আবিষ্কার করেছিল, তাই এটাকে বলা হয় ফিশার্স ফর্মুলা। আর অপরদিকে আমরা দেখতে পারবো যখন বলয়াকারে থাকবে, অর্থাৎ জেনারেলি বলয়াকারে কাটা থাকে, মূলত দেখা যায় যখন কোনো একটা মনোস্যাকারাইডের স্ট্রাকচারের মধ্যে 5 বা তার বেশি, বা কোনো একটা কার্বোহাইড্রেটের মধ্যে 5 বা তার বেশি, 6টা বা তার বেশি, এর বেশি সংখ্যক যখন মনোস্যাকারাইড একে অপরের সঙ্গে জুটবে, তখন তাদের মধ্যে একটা এরকম রিং বা বলয়াকার গঠন দেখা যায়। আরও বেটার ওয়েতে বলতে গেলে বলা যায় যে যখন কোনো একটা মনোস্যাকারাইডের মধ্যে 5 বা তার বেশি সংখ্যক কার্বন পরমাণু থাকবে, তখন সেই ধরনের স্ট্রাকচারগুলো আর মুক্ত শৃঙ্খল থাকে না, তারা বলয়াকারে রূপান্তর ঘটে বা তারা বলয়াকার মতন স্ট্রাকচার নেয়। তো এই যে বলয়াকারের যে গঠন, এই বলয়ের গঠনের আবার দুরকম রূপ দেখা যায়। বিজ্ঞানী হাওয়ার্থের নিয়ম অনুযায়ী, বিজ্ঞানী হাওয়ার্থ বলে একজন বিজ্ঞানী ছিল, তার মত অনুযায়ী উনি বললো এই যে বলয়াকার, অর্থাৎ এরকম বলয়ের মতন যে স্ট্রাকচার থাকবে, এই বলয়ের আকারের উপর ভিত্তি করে আমরা এটাকে দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়ে মানে কোনটাকে, বলয়াকারটাকে, একটা হচ্ছে গিয়ে পাইরানোস, আর একটা হচ্ছে ফিউরানোস। তো পাইরানোস মানে কি, এটা যদি আমরা বলি তো বলবো যে এটা মূলত একটা 6 মেমব্রেন থাকবে, এর মধ্যে 6 মেম্বার থাকবে। তো এই 6 মেম্বার মানে কি, 6 মেম্বার মধ্যে যার মধ্যে 5টা কার্বন থাকবে আর একটা অক্সিজেন থাকবে। যখন এরম যৌগ যখন থাকবে কোনো একটা রিংয়ের মধ্যে, তখন সেই রিংটাকে বলা হবে পাইরানোস। আর অপরদিকে যখন এরম দেখা যাবে যে যেই রিংয়ের মধ্যে মূলত টোটাল নাম্বার অফ মেম্বার 5টা কার্বন বা 5টা মেম্বার থাকবে, তার মধ্যে অন্তত 4টে কার্বন থাকবে আর একটা অক্সিজেন যখন থাকবে, তখন তাকে বলা হবে ফিউরানোস। তাহলে আরও বেটার ওয়েতে বলতে পারি, পাইরানোস আর ফিউরানোসটা কী বললাম, এরকম একটা বলয়াকার স্ট্রাকচারের মধ্যে যখন 6টা মেম্বার থাকবে, তার মধ্যে 5টা কার্বন একটা অক্সিজেন যখন থাকবে, তখন তাকে বলা হচ্ছে পাইরানোস। আর যখন ফিউরানোস কী বলবো, যখন একটা রিংয়ের মধ্যে 5টা মেম্বার থাকবে, এই 5টা মেম্বারের মধ্যে 4টে কার্বন আর একটা অক্সিজেন থাকবে, তখন তাকে বলা হচ্ছে ফিউরানোস। যেমন এদের একটু সংক্ষেপে আমি যদি ছবিটা আঁকি, তো দেখো এই ছবিটিতে একটা অক্সিজেন আছে, আর এখানটা একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। তাহলে 1 2 3 4 5টা কার্বন আর একটা অক্সিজেন। তাহলে এটা 6 মেম্বারের একটা স্ট্রাকচার, তাই এটাকে বলা হচ্ছে পাইরানোস স্ট্রাকচার। আর যখন এরকম হবে একটা অক্সিজেন আর 4 দিকে 1 2 3 4 4টে কার্বন, অর্থাৎ টোটাল 5টা মেম্বারের একটা স্ট্রাকচার, তখন তাকে বলা হবে ফিউরানোস স্ট্রাকচার বা ফিউরন বলা হবে। এই হচ্ছে গিয়ে পাইরানোস আর ফিউরানোস, যেটা আমরা বলয়াকার মনোস্যাকারাইডের দুটো রূপভেদ বলতে পারি। নেক্সট আমরা যেটা পড়বো, হোয়াট ইজ রিডিউসিং সুগার আর নন রিডিউসিং সুগার। এ দুটো কী জিনিস, এটা যদি ব্যাখ্যা করি, রিডিউসিং সুগার আর নন রিডিউসিং সুগার। তো রিডিউসিং সুগার মানে কি, যে সমস্ত শর্করার ক্ষারীয় মাধ্যমে ক্ষারীয় মাধ্যমে বিভিন্ন ধরনের তামা, রূপো ইত্যাদিকে বিজারিত করে, তাদেরকে বলা হচ্ছে রিডিউসিং শর্করা বা বিজারণধর্মী শর্করা। এটাকে আমরা বিজারণধর্মী শর্করা বলতে পারি। যেমন এর এক্সাম্পল কি,
রিডিউসিং সুগারের এক্সাম্পল যদি বলি তাহলে হবে গ্লুকোজ, ফ্রুক্টোজ। এবার এই যে বিজারণ ধর্মটা, কেন এরা এদেরকে বিজারিত করতে হচ্ছে? এর বিজারণ ধর্মের মূল কারণ হচ্ছে গিয়ে এদের গঠনের মধ্যে আমরা দেখতে পারবো আইদার অ্যালডিহাইড অর কিটোন গ্রুপ রয়েছে। এই অ্যালডিহাইডের কিটোন এরা খুব এখানটায় মুক্ত অবস্থায় থাকে, মুক্ত অবস্থায় আছে বলেই এরা বিজারণ ধর্মটা দেখে। তো এই হচ্ছে রিডিউসিং সুগার। অপরদিকে নন রিডিউসিং সুগার কি বা অবিজারণ ধর্মী শর্করা, যে সমস্ত সুগার বা শর্করা ক্ষারীয় মাধ্যমে এই সমস্ত তামা, রূপো এদেরকে বিচারিত করতে পারে না, বিচারিত করতে পারে না, তাদেরকে বলা হচ্ছে নন রিডিউসিং। যেমন এর এক্সাম্পল কী হতে পারে? সুক্রোজ, গ্লাইকোজেন ইত্যাদি ইত্যাদি। কেন কি এদের মধ্যে যে অ্যালডিহাইড অর যে কিটোন গ্রুপ এরা মুক্ত অবস্থায় থাকে না। যেমন এটা তো মুক্ত অবস্থায় থাকে, কিন্তু এদের মুক্ত অবস্থায় থাকে না, তাই এদের বিজারণ ধর্ম দেখা যায়, তাই এদেরকে আমরা নন রিডিউসিং সুগারের মধ্যে ফেলাতে পারি। নেক্সট আমরা চলে আসি অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড মানে যখন 2 থেকে 10টা মনোস্যাকারাইড নিজেদের মধ্যে জুড়ে যায় তখন সৃষ্টি করে অলিগোস্যাকারাইড। এবং এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে মনোস্যাকারাইডগুলো তারা যে জুড়ছে যার দ্বারা জোরে, সেই একটা বন্ধন রয়েছে সেখানে, সেই বন্ধনটার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। তো এই গ্লাইকোসাইডিক বন্ড কীভাবে তৈরি হয় সেটা আমরা একটু আলোচনা করি। যেমন ধরো আমি অলিগোস্যাকারাইডে বলেছি 2 থেকে 10টি মনোস্যাকারাইড এর মধ্যে থাকবে ম্যাক্সিমাম। তো সাপোজ ধরো গ্লুকোজ সঙ্গে আরেকটা গ্লুকোজের অণু আমি যুক্ত করছি। গ্লুকোজ যদি যুক্ত করি সেখান থেকে তৈরি হয় মল্টোজ। তো এই যে এটা একটা কিন্তু ডাইস্যাকারাইড। তাহলে কেন কি এখানে দুটো মনোস্যাকারাইড আমি কানেক্ট করে ডাইস্যাকারাইড বানিয়েছি। তাহলে এরা কী করে কানেক্ট হয়েছে, কী করে এদের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ড গঠন হয় সেটা আমরা একটু দেখি। তো দেখো এটা একটা স্ট্রাকচার হচ্ছে গ্লুকোজে রাখছি CH2OH H H OH OH H H OH H OH একটা গ্লুকোজ সেম উপায়ে একই রকমভাবে CH2OH H H OH OH H H OH H and OH। এটা হচ্ছে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন, 6 নম্বর কার্বন। এখানেও 6 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, এখানে 2 নম্বর কার্বন, এখানে 1 নম্বর কার্বন। তো এরকম দুটো গ্লুকোজ অণু নিজেদের মধ্যে জুড়বে, জোড়ার সময় দেখবে এই যে 1 নম্বর কার্বনের সঙ্গে 4 নম্বর কার্বনে যে OH আছে এদের মধ্যে একটা বন্ধন হবে, এদের মধ্যে একটা রাসায়নিক মিথস্ক্রিয়া দেখা যাবে বা বিক্রিয়া দেখা যাবে। তাতে কি হবে, এখান থেকে দেখা যাবে যে OH আর HOH এই দুটো মিলে এখান থেকে H2O অর্থাৎ জলটা বেরিয়ে যাবে। তাহলে একটা অক্সিজেন এখানে পড়ে থাকে, তার ফলে ওদের স্ট্রাকচারটা এরকম দেখাবে। অর্থাৎ আমি এত কিছু দেখাচ্ছি না, এখানে জাস্ট উপরেরটা থাকে, এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে H2 চলে যাওয়ার ফলে অনলি অক্সিজেন এখানে প্রেজেন্ট। তো এই যে স্ট্রাকচারটা তৈরি করলো, এই যে বন্ধনটা এখানে দুজনে মিলে তৈরি করলো, দ্যাট ইজ কল্ড গ্লাইকোসাইডিক বন্ড, দ্যাট ইজ কল্ড গ্লাইকোসাইডিক বন্ড। যেহেতু এখানটায় 1 নম্বরের সঙ্গে 4 নম্বরের কার্বনের মধ্যে ঘটনাটা ঘটেছে, তাই আমি এটাকে বলতে পারি 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। এই রকম গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হওয়ার মাধ্যমে
পরপর মনোস্যাকারাইডগুলো নিজেদের মধ্যে জুড়ে গিয়ে সেখান থেকে অলিগোস্যাকারাইড দেন ফার্দার পলিস্যাকারাইড গঠন করে। তো এই হচ্ছে গিয়ে অলিগোস্যাকারাইড গঠনের পদ্ধতি। তো এবার আমরা এই অলিগোস্যাকারাইডকে যদি ভাগ করি তাহলে এর মধ্যে অনেক রকম আমরা প্রকারভেদ করতে পারবো, যেমন ডাইস্যাকারাইড, অর্থাৎ যে সমস্ত শর্করাকে আদ্র বিশ্লেষণ করলে আমরা দুটি মনোস্যাকারাইড পাবো তাদেরকে বলা হচ্ছে ডাইস্যাকারাইড। যেমন এক্সাম্পল কী হতে পারে, মল্টোসকে যদি ভাঙো তাহলে এর মধ্যে আমি দুটো গ্লুকোজ মলিকুল পাবো। তারপরে যেমন ধরে রয়েছে ল্যাকটোসকে ভাঙলে আমরা গ্লুকোজ পাবো আর পাবো গ্যালাক্টোজ। আবার যদি হতে পারে সুক্রোজ, এটাকে যদি ভাঙি গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, এই পাবো। এই হচ্ছে ডাইস্যাকারাইড। চলো নেক্সট হতে পারে ট্রাইস্যাকারাইড। ট্রাইস্যাকারাইডস মানে যাকে যে সমস্ত শর্করাকে আদ্র বিশ্লেষণ করলে তিনটি মনোস্যাকারাইড পাবো তাদেরকে বলে ট্রাইস্যাকারাইড। যেমন র্যাফিনোসকে যদি ভাঙি তাহলে এর মধ্যে আমি পাবো গ্লুকোজ, গ্যালাক্টোজ আর ফ্রুক্টোজ। এরকম আছে, আরও অনেক এক্সাম্পল আছে। যেমন ধরো টেট্রাস্যাকারাইড, একে যদি আমরা ভাঙি তো আমরা চারটে মনোস্যাকারাইড পাবো যদি আদ্র বিশ্লেষণ করি। যেমন এক্সাম্পল একটা বলি, স্ট্যাচিওস, এটাকে যদি ভাঙি তো এখান থেকে আমি পাবো ফ্রুক্টোজ, গ্লুকোজ, গ্যালাক্টোজ, এটা অন্য রূপ পাবো, গ্যালাক্টোজ দুটো আলাদা আলাদা রূপ পাবো। তো এইভাবে আমরা টেট্রাস্যাকারাইডটা ভাগ করতে পারি। তো এরকম পেন্টাস্যাকারাইড, হেক্সাস্যাকারাইড, এরকম বিভিন্ন রকমভাবে এটাকে আমরা ডিভাইড করতে পারি। নেক্সট হচ্ছে পলিস্যাকারাইডস মানে কি, যে সমস্ত শর্করাকে আদ্র বিশ্লেষণ করলে আমরা 10-এর বেশি মনোস্যাকারাইড পাবো তখন তাদেরকে বলা হচ্ছে পলিস্যাকারাইড। এদেরকে আরেকটা নামও বলা হয়, তার নাম হচ্ছে গ্লাইকানো, আমরা এটাকে বলতে পারি। তো এই যে পলিস্যাকারাইড তার একটা সাধারণ ফর্মুলা আছে বা সাধারণ একটা সংকেত আছে, সেটা হচ্ছে C6H10O5n। এইভাবে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি, বা এটার গঠনটা এরকম, এর উপর ভিত্তি করে। এটার যদি কিছু ধর্ম বলি তাহলে প্রথমে বলতে হবে এরা গরম জলে সামান্য দ্রাব্য, গরম জলে সামান্য দ্রবণীয়, কিন্তু ঠান্ডা জলে পুরোপুরি অদ্রাব্য। এরা অদানাদার হয়, স্বাদহীন হয়, ঠিক আছে। এবং এরা আয়োডিনের সঙ্গে বিক্রিয়া করে বিভিন্ন রকমের পলিস্যাকারাইড আয়োডিন কমপ্লেক্স গঠন করে। তো ইত্যাদি ইত্যাদি ধর্মের মধ্যে রয়েছে। তো এদেরকেও আমরা যদি দেখি, যদি এদেরকে আমরা ডিভাইড করি তো এরও প্রকারভেদ আমরা পাবো। কীরকম প্রকারভেদ? এরকম প্রকারভেদ পাবো। অর্থাৎ পলিস্যাকারাইডকে আমরা যদি উপাদানের প্রকৃতি অনুযায়ী ভাগ করি তাহলে সেটাকে দুটো ভাগে ভাগ করবো, একটা পেন্টোসান আর একটা হেক্সোসান। আর যদি উপাদানের নাম অনুযায়ী ভাগ করি তাহলে গ্লুকোসান, ফ্রুক্টোসান আর গ্যালাক্টোসানে ভাগ করা যায়। আর যদি রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে ভাগ করি তাহলে হবে হোমোপলিস্যাকারাইড আর হেটেরোপলিস্যাকারাইড। আর যদি কাজ অনুযায়ী ভাগ করি তাহলে হবে সঞ্চিত বহু শর্করা, গঠনকারী বহু শর্করা বা জটিল বহু শর্করা, অর্থাৎ স্টোরেজ পলিস্যাকারাইড, স্ট্রাকচারের পলিস্যাকারাইড আর কমপ্লেক্স পলিস্যাকারাইড। তো এই হচ্ছে কি একটা ব্যাপার। তো এর মধ্যে আমরা যে বিশেষ কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা একটু আলোচনা করব। যেমন আমরা ইতিমধ্যে চার্টে দেখলাম যে উপাদানের ভিত্তিতে একটা, যেমন বললাম আমরা পেন্টোসান, এটা কি? এটা হচ্ছে যখন এটা এমন একটা পেন্টোস জাতীয় শর্করা, ঠিক আছে, যখন একটা পেন্টোস জাতীয় শর্করা থাকবে তখন তাকে বলবো পেন্টোসান। যেমন এর এক্সাম্পল হতে পারে জাইলান। তারপরে যেমন ধরো হেক্সোসান, যখন হেক্সোস জাতীয় শর্করা
থাকবে তখন তাকে বলবে হেক্সোজেন। যেমন এক্সাম্পল হতে পারে গ্যালাক্টো ইত্যাদি। তো এরকম আরও নাম আছে, যেমন গ্লুকোসান উপাদানের ভিত্তিতে গ্লুকোজ জাতীয় একক শর্করা, ফ্রুক্টোসান ফ্রুক্টোজ জাতীয় একক শর্করা, গ্যালাক্টোসান গ্যালাক্টোজ জাতীয় একক শর্করা ইত্যাদি ইত্যাদি আমরা এদেরকে ব্যাখ্যা করতে পারি। নেক্সট আরেকটা, যেমন রাসায়নিক গঠনের ভিত্তিতে আমরা বললাম হোমো পলিস্যাকারাইড। এটা কি হোমো পলিস্যাকারাইড? মানে যখন একটা শর্করার মধ্যে একটা কার্বোহাইড্রেটের মধ্যে যখন ভাঙবো তো দেখবো ওর মধ্যে শুধুমাত্র একই প্রকারের মনোস্যাকারাইড থাকবে। অর্থাৎ কোনো একটা কার্বোহাইড্রেটের মধ্যে যখন বা কোনো একটা কার্বোহাইড্রেট যখন একই প্রকার মনোস্যাকারাইড দ্বারা গঠিত হয় তখন তাকে বলা হয় হোমো পলিস্যাকারাইড। যেমন এর এক্সাম্পল কি সেলুলোজ, গ্লাইকোজেন, এদের স্ট্রাকচার যদি দেখি তো দেখবো এরা সব একই রকমের মনোস্যাকারাইড দিয়ে গঠিত। আর এটা যেটা রয়েছে হেটেরো পলিস্যাকারাইড। এটা কি বলবো, যখন কোনো একটা শর্করাকে ভাঙলে বিভিন্ন প্রকারের মনোস্যাকারাইড পাবো তাদেরকে বলা হচ্ছে হেটেরো পলিস্যাকারাইড। যেমন এর এক্সাম্পল হতে পারে হেপারিন ইত্যাদি। তো এই হলো ওভারঅল গঠন একটা পলিস্যাকারাইডের। তো এত অবধি তোমরা ভালো করে পড়বে, বই থেকে বুঝে বুঝে পড়বে। তো এই ভিডিও এত অবধি রইলো, আশা করি তোমরা বুঝেছো। ওকে, চলো, গুড বাই।